বছর ধরে পেয়ে আসছেন। যখন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে বলে কথা উঠছে, সেই সময় আপনি বিদেশ থেকে টাকা পাঠাবার রাস্তাটা কিভাবে, কোথায় পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইকে। পাচার হচ্ছে কথাটা আমি বুঝলাম না। আমার দেশের টাকা বিদেশে পাচার হবে কেন এবং কে করে, এটাই আমার আপনার কাছে প্রশ্ন। আপনি শুনেছেন তো, মানে আমি আপনাকে প্রথম প্রশ্নটা করি নাই তো। শুনলে কতটুকু সত্য মিথ্যা এখন যারা না না, স্বয়ং অর্থমন্ত্রীও বলেছেন যে প্রায় হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে। কিন্তু যারা এখানে যে টাকাটা ইলিগেল অর্জন করেছে, সে হয়তো এই টাকাটা লিগেল ভাবে দেখাইতে পারবে না, বিদায় সে এটাকে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। আর আমি মনে করি যে যদি আমাদের দেশকে আমরা সবাই উন্নতি করতে চাই, তাইলে দেশের টাকা দেশেই রেখে এখানে রোটেট করা হোক। এটা বিদেশে নিয়ে কি করবেন আপনি? আপনি কতটা আস্থার সঙ্গে এই যে টাকা পাঠাচ্ছেন, বা এখন তো খুব বেশি দিন হয়নি যদিও, এখানে নিজে কিছু করবার চেষ্টা করছেন বাংলাদেশের ভেতরে, সো বাংলাদেশ সম্পর্কে তো নানা রকমের ভালো কথা আছে, আবার এখানে আস্থার সংকট আছে। বিনিয়োগ নিয়ে বিনিয়োগ হচ্ছে না, সেটি এখানে যারা দেশে আছেন তারা বিনিয়োগ করতে আস্থা পাচ্ছেন না, বিদেশিরা বিনিয়োগ করতে আস্থা পাচ্ছে না। সেই জায়গায় আপনি পুরো বিনিয়োগ পরিস্থিতিটাকে কিভাবে দেখেন? আসলে দেখেন, আমরা যারা প্রবাসের বসবাস করছি, বিশেষ করে মিডিল ইস্টে আমরা যারা বসবাস করছি, আমাদের একটাই সমস্যা, যেটা আমরা ওই দেশের সিটিজেনশিপ পাচ্ছি না। এটাই আপনি যেখানে বাংলাদেশের রিজার্ভের যখন গত অর্থ বছরে $25 বিলিয়ন ছিল, সেখানে প্রবাসীদের প্রেরিত ছিল প্রায় $15.03 বিলিয়ন, এবং মিডিল ইস্ট থেকে ছিল $9.something, যেটা এটা মিডিল ইস্টে থেকে আসার কারণটা হচ্ছে যারা মিডিল ইস্টে যারা বসবাস করছে, ব্যবসা বাণিজ্য করছে, তারা দেখতেছে যে আমাদের ওইখানে কোনো সিটিজেনশিপ পাচ্ছি না, এবং সরকার কোন সময় হঠাৎ করে বলে চলে যাইতে। এই জন্য মিডিল ইস্ট থেকে যারা আসে, এবং তারাই দেখা যায় যে রিমিটেন্সগুলো বেশি পাঠাচ্ছে, এবং ইউরোপ আমেরিকাতে যারা বসবাস করে তারা ওই দেশের সিটিজেনশিপ হয়ে যায়, তারা ওই দেশের নাগরিকত্ব পেয়ে যায়, তারা ওই দেশ তাদেরকে দেশই মনে করে। আর আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি বলবো যে আসলে যদি আপনি হিসাব করেন, তাইলে দেখবেন যে এখনো বাংলাদেশে যে লেবারের যে বেতনটা, এটা পৃথিবীর তুলনায় অনেক কম। কারণ আমার দুবাইতে বর্তমানে প্রায় 3000 লোক আমার চাকরিজীবীতে আছে, এবং এখানে দেখা যায় যে আমাদের যে আপনার ফ্যাক্টরিতে কাজ করে, আমার ফ্যাক্টরি, আমার কোম্পানি, শোরুম সব মিলিয়ে ইউএইতে 3000 লোকে কাজ করে। এখন আপনি এর মধ্যে বাংলাদেশি কত ভাগ? বাংলাদেশের এখন অ্যারাউন্ড 65% মতো আমার বাংলাদেশে আছে, বাকিগুলা ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আর কিছু আরব ন্যাশনালিটি আছে যারা সেলসে আছে, তাদের জন্য আরব ন্যাশনালিটি আছে। এখানে আমাদের যে টোটাল স্যালারিটা হয়, আমরা কিন্তু এর মধ্যে 80% প্লাস আমাদের এক্সপেন্ডিচার আসে সাথে। এখানে আসছে আপনার একজনকে ভিসা বাইর করার জন্য তার প্রায় $2000 মতো খরচ হয়, তারপরে 2 বছরের জন্য তাকে রিটার্ন টিকিট দিতে হবে, লিভ স্যালারি দিতে হবে, অ্যাকোমোডেশন দিতে হবে, মেডিকেল দিতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে, গ্র্যাজুইটি দিতে হবে। এইসব মিলাইয়া আমাদের স্যালারি কিন্তু যা তার স্যালারি হয় তার 80% আমাদেরকে এক্সট্রা আমরা পেমেন্ট করি। তো এই জায়গায় যদি আমি বাংলাদেশে এটা করি, তাইলে তো অ্যাটলিস্ট আমার ভিসার খরচ হবে না, তার রিটার্ন টিকিট হবে না, মেডিকেল দিলাম, ইন্স্যুরেন্স দিলাম, হয়তো থাকার ব্যবস্থা দিলাম, খাওয়ার ব্যবস্থা দিলাম, কিন্তু ওই যে যাওয়া আসা রিটার্ন টিকিট বা ওই দেশের যে ইয়েটা আপনার এক্সপেন্ডিচারটা, ওইটা তো আমার হচ্ছে না। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে সুযোগ আছে, তবে আমি সরকারের কাছে একটা জিনিস অনুরোধ করব, যেখানে আমরা যারা একটা দেশে বিদেশি ইনভেস্টমেন্টের অত্যন্ত প্রয়োজন, সরকার সব সময় বিদেশি ইনভেস্টমেন্টকে ডাকে আসার জন্য, তবে বিদেশি কোম্পানিগুলা যে এখানে এসে যা টাকা ইনভেস্ট করে, যা প্রোডাকশন করে, সে কিন্তু তার লাভ্যাংশ সহ $, আবার তার দেশে খুব তাড়াহুড়ার চায় করে নিয়ে তার দেশে যাইতে। আর আমরা যারা প্রবাসে আছি, আমরা যে টাকাটা বা ইনভেস্টমেন্ট এই দেশে করব, পুনরায় আমাদের লাভ্যাংশ সহ আমরা দেশেই আবার ইনভেস্ট করি।
তাতে দেশ দেখবেন দীর্ঘমেয়াদী লাভবান হবে। তো আমি মনে করি বাংলাদেশ এখন শুধুমাত্র একটাই, যেখানে গ্যাস, ইলেকট্রিসিটি বা হরতাল মুক্ত যদি হয় এবং ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে, অনলাইন অ্যাপ্লাই এভরিথিং, কোনো অবস্থাতে পেপার নিয়ে ফাইল নিয়ে টেবুলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। অনলাইন অ্যাপ্লাই করবে, অনলাইন অ্যাপ্রুভেল আসবে, ওয়ান স্টপ সার্ভিস থাকবে। এখানে প্রবাসীরা হোক, বিদেশিরা হোক, বিদেশিরা কেন আসে না, তাকে এক একটা ফাইল নিয়ে বিভিন্ন টেবিলে ঘুরতে হয়। সে যদি অনলাইনে অ্যাপ্লাই করে, আপনিও দেখলেন না, আমিও দেখলাম না, আমার পেপার ডকুমেন্ট সব রাইট হইলে অ্যাপ্রুভেল দিলেন, পেপার ডকুমেন্ট রাইট নিয়ে রিজেক্ট করলেন, আপনার এই রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্ট। আপনি সামনাসামনি গেলেই তো আপনার সাথে আমার বন্ধুত্ব হবে, আপনি একটু চাবেন, আমি একটু চাবো, সিস্টেমে যাবেন, সিস্টেমে অ্যাপ্রুভেল হয়ে আসবে। তো বিদেশিরা কেন আসার ইচ্ছা আসে, বিদেশিরা আসতে চায়, কিন্তু এই হেসালের জন্য অনেকরা চলে যায়। আমরা যখন বাংলাদেশ বিজনেস কাউন্সিল করেছিলাম 2010-এ, এবং বর্তমানেও আমরা বিসিসিআইর সাথে একটা এমওইউ সাইন করেছিলাম যে প্রবাস থেকে যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে তাদেরকে যেন আমরা একটা গাইডলাইন দিয়ে এফবিসিসিআইর কাছে পাঠাই, যাতে এফবিসিসিআই তাকে তার কি ধরনের ব্যবসা করবে, কি তার চাহিদা, এটা যাতে এফবিসিসিআই একটা গাইডলাইন দেয় তাকে, এবং গাইডলাইনের মাধ্যমে সে যাতে প্রপারলি ইনভেস্টমেন্ট করতে পারে। কারণ আমাদের এখানে কিছু কি বলবো, যারা ব্যবসায়ী হয়তো বলে আসেন, এই দিব সেই দিব, এই করবো সেই করবো, আসার পরে তাকে কয়েকদিন ঘুরাই টুরাইয়া আবার সে ফিরত চলে যায়। এইটাই হইলো। জি, আসছি আপনার কাছে মিস্টার আনোয়ার আলম চৌধুরী, আপনি শুনলেন এবং আমরা আপনার কাছে আমার ওই দুটো প্রশ্ন, একটি ওনার কথার সূত্র ধরে, আরেকটা আমি করেছিলাম যে পাচার হয়ে যাচ্ছে। উনি প্রশ্ন তুলছেন কেন পাচার হবে, কেন দেশের টাকা বাইরে যাবে। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি, এবং বিনিয়োগ পরিস্থিতিটা কেমন এখন, সেই জায়গায় বিদেশি বিনিয়োগের কথা আমরা বলি, আকৃষ্ট করবার চেষ্টা করি, অনেক ক্ষেত্রেই সফল নয়। সেই জায়গায় প্রবাসী বাংলাদেশে অনেকে বলছেন যে অনেক বিত্তবান প্রবাসী রয়েছেন, যারা বিনিয়োগ করলেও বাংলাদেশকে অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়া যায়। উনি কিছু সমস্যার কথা বললেন। আমি প্রথমে